আসসালামু আলাইকুম, সালমান কম্পিউটার আপনাদের স্বাগতম। আমি মিস শর্তাজ আলী পাওয়েল, আপনাদের অনলাইন ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট ট্যাব সম্পর্কে দেখাবো। তো প্রথমেই আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে বর্তমানে আমি লেআউট ট্যাবে রয়েছি এবং গত ভিডিওতে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন ট্যাব সম্পর্কে জেনেছি। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটিকে দেখুন। তো আজকে আমরা এই লেআউট ট্যাব সম্পর্কে জানবো। তো আমাদের লেআউট ট্যাবের প্রথম টুলটি হলো মার্জিনস। মার্জিনসের মাধ্যমে আমরা আমাদের পেজের মার্জিন ঠিক করতে পারবো, অর্থাৎ আমরা কোন মার্জিনের মধ্যে আমাদের লেখাটিকে লিখবো, টাইপিং করব, তা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং লেআউট ট্যাবের মধ্যে নর্মাল মার্জিনটি কিন্তু সবসময় বাই ডিফল্ট এরকমই থাকে। এবং আমরা যখনই আমাদের লেখা শুরু করব তখন অবশ্যই আমরা লেআউট ট্যাবে গিয়ে আমাদের মার্জিনটিকে সিলেক্ট করে নেব। এখন বর্তমানে মার্জিনটি নর্মালে রয়েছে, যার টপ, লেফট, বটম এবং রাইট মার্জিন কিন্তু 1 ইঞ্চি। এবং আমরা চাইলে এখানে কাস্টম মার্জিনসের মাধ্যমে আমাদের সুবিধা মতো নিজের মার্জিন সাইজ দিতে পারবো। যদি আমি এখানে দিই 0.5, তাহলে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে 0.5 দিয়ে আমার মার্জিনটিকে রিঅ্যালাইন করেছি। তো দেখতে পাচ্ছেন যেই আমি 0.5 মার্জিনটি দিয়েছি, আমার লেখাগুলো কিন্তু আরো বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং আমি যদি এই মার্জিনটিকে আবার যদি নর্মাল দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখাটি কিন্তু একটি নির্দিষ্ট একটি সীমা জুড়ে রয়েছে। আমাদের তারপরে টুলটি হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করতে পারি যে আমাদের পেজটি পোর্ট্রেট আকারে হবে নাকি ল্যান্ডস্কেপ। যদি আমি এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু ল্যান্ডস্কেপ আকারে রয়েছে। এবং আমি যদি এখানে পোর্ট্রেট সিলেক্ট করি তাহলে দেখতেছেন আমাদের পেজটি কিন্তু এখানে লম্বালম্বি আকারে রয়েছে। আমরা আমাদের কাজের সুবিধার্থে এখানে আমাদের ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারি। তারপরে আমাদের টুলটি হলো সাইজ। সাইজের মাধ্যমে আমরা আমাদের পেজের সাইজ সিলেক্ট করতে পারি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু বাসা বাড়িতে অথবা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা A4 সাইজের পেপারে ইউজ করে থাকি। এই জন্য এখানে মাইক্রোসফট ওয়ার্ডে A4 সাইজের পেপারটি কিন্তু আমাদের এখানে বাই ডিফল্ট সবসময় সিলেক্ট করা থাকে। যেমন এখানে বিভিন্ন রকম পেপার রয়েছে, যেমন এখানে লেটার, লিগাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5 ইত্যাদি। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে সবসময় এখানে প্রথমে আমাদের পেজটি সিলেক্ট করে দেন আমরা কাজ শুরু করব। এবং আমি যদি এখানে ভুল করে যদি A4 এর জায়গায় যদি এখানে A3 সিলেক্ট করি এবং আমার পেজটি যদি A4 থাকে তাহলে কিন্তু আমার প্রিন্টে অনেক সমস্যা হবে। তা আমরা অবশ্যই সবসময় আমাদের পেজ অনুযায়ী এখানে পেজ সিলেক্ট করব, তাহলে আমাদের প্রিন্ট করতে কোনো রকম সমস্যা হবে না। আমাদের তারপরের অপশনটি হলো কলামস। কলামসের মাধ্যমে আমরা আমাদের লেখাকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। তো আমি যদি এখানে কলামসে গিয়ে যদি আমি এখানে 2 কলামস সেট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে মাঝখান থেকে। এবং আমি যদি এখানে 3তে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটি কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই কলামের ব্যবহার কিন্তু আমরা নিউজ পেপারে অনেক বেশি দেখে থাকি। তারপরে টুলটি হলো ব্রেকস। ব্রেকসের মাধ্যমে আমরা নতুন কোনো পেজ নিতে পারি। যেমন আমার একটি পেজ রয়েছে, আমি এটিকে চাইলে ব্রেক করে আরেকটি নতুন পেজ নিতে পারি। যদি আমি এখানে ব্রেকসে গিয়ে যদি একটি পেজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে আরেকটি পেজ চলে এসেছে। আমাদের তারপরের টুলটি হলো লাইন নাম্বারস। এখন লাইন নাম্বারসের মাধ্যমে আমাদের এই ডকুমেন্টের মধ্যে বা এই পেজের মধ্যে কতগুলো লাইন রয়েছে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তো আমি যদি এখানে লাইন নাম্বারসে ক্লিক করি তাহলে আমাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে। এবং আমি যদি এখানে নন থেকে এখানে যদি কন্টিনিউয়াসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার চলে এসেছে। এবং আমার এই ডকুমেন্টের মধ্যে কতগুলো লাইন রয়েছে বা এই পেজের মধ্যে কতগুলো লাইন রয়েছে আমি কিন্তু এখানে সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে লাইন নাম্বারসের নিচে এখানে রয়েছে রিস্টার্ট ইচ পেজ, অর্থাৎ এটি কিন্তু এতক্ষণ আমাদের 1 থেকে নিয়ে 34 পর্যন্ত কিন্তু প্রত্যেকটি পেজের মধ্যে এটিকে কাউন্ট করছিল। অর্থাৎ আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব পেজ থেকে কিন্তু একাধারে কিন্তু এটি কাউন্ট করছিল। কিন্তু এখন যদি আমরা এখানে লাইন নাম্বারসে গিয়ে যদি রিস্টার্ট ইচ পেজ এ যদি ক্লিক করি তাহলে এটি কিন্তু আমাদের প্রত্যেকটি পেজ থেকে, প্রত্যেকটি পার্টিকুলার পেজ থেকে কিন্তু এটি আমাদের লাইনকে কাউন্ট করা শুরু করবে। যেমন এখান থেকে 1 থেকে 33টি লাইন রয়েছে এবং এখান থেকেও 1 থেকে 33টি লাইন রয়েছে। আমাদের তারপরে টুলটি হলো হাইফেনেশন। হাইফেনেশনের মাধ্যমে আমরা কোনো একটা আমাদের ডকুমেন্টের মধ্যে যে জায়গাগুলো ওয়ার্ডগুলো জোড়া ওয়ার্ডগুলো যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো কিন্তু আমরা হাইফেনের মাধ্যমে জোড়া লাগাতে পারবো। যেমন এমন হয় না যে আমরা কোনো একটি ওয়ার্ড লিখছি এবং পেজের মধ্যে জায়গা নেই, তখন সে ওয়ার্ড লেখে অর্ধেক ওয়ার্ড লেখে আমরা একটি হাইফেন দিয়ে নিচে কিন্তু সেই ওয়ার্ডটিকে লিখি। যেমন আমি যদি এখানে একটি উদাহরণ দিই, এখানে যদি আমি এখানে অটোমেটিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন
আগে এখানে ল্যাঙ্গুয়েজ লেখাটি কিন্তু নিচের দিকে ছিল এবং এখানে কিন্তু অটোমেটিক দেওয়ার পরে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ লেখাটি কিন্তু ভাগ হয়ে গিয়েছে এবং মাঝে কিন্তু একটি হাইফেন রয়েছে। এবং এটিকে আমরা দুইভাবে করতে পারি, অটোমেটিকের মাধ্যমে করতে পারি এবং ম্যানুয়ালের মাধ্যমে আমরা এখানে করতে পারি। তো আমরা অলওয়েজ ট্রাই করব যে আমরা অটোমেটিকের মধ্যে রাখতে, কারণ অটোমেটিকের মধ্যে রাখলে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি নিজে নিজে ডিটেক্ট করে নেয় যে কোন কোন জায়গার মধ্যে হাইফেন দরকার, এবং ম্যানুয়ালে করতে অনেক সময় লাগে। তো আমি এটিকে অ্যাজ ইট ইজ নন রেখে দিলাম। আমাদের তারপরে টুলটি হলো ইনডেন্ট। ইনডেন্টের মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে ডানে বামে এবং উপরে নিচে চাপাতে পারবো, যেমনটি আমরা হোম ট্যাবের মধ্যে দেখেছিলাম। তাহলে আমি যদি এখানে কার্সারটি রেখে যদি এখানে আমি উপরের দিকে ক্লিক করি, তাহলে আমি যতবার এখানে ক্লিক করব আমার লেখাটি কিন্তু ডান দিকে বারবার চাপতে থাকবে। এবং আমি যদি এখানে নিচের দিকে ক্লিক করি তাহলে আমার লেখাটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। এবং আমি যদি এখানে নিচের দিকে যদি রাইটের মধ্যে যদি এখানে উপরে ক্লিক করি তাহলে আমার লেখাটি কিন্তু ডান থেকে বামের দিকে চেপে আসবে। এবং যদি আমি এখানে রাইটের নিচে যদি ক্লিক করি বারবার, তাহলে এখানে কিন্তু আমার লেখাটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক সেরকমই এখানে উপরের যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু উপর থেকে এখানে কিন্তু নিচের দিকে চেপে আসবে লেখাটি, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটিকে যদি আমি অ্যাজ ইট ইজ রাখতে চাই আগের মতো, তাহলে আমি এখানে জাস্ট নিচে ক্লিক করব। এবং আফটারের মধ্যে যদি আমরা ক্লিক করি বারবার, তাহলে এই লেখাটি কিন্তু আমাদের মধ্যে থেকে এইভাবে ভাগ হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। কার্সারটি যেখান থেকে শেষ হবে সে লাইন থেকে কিন্তু আমাদের এই লেখাটি আমাদের এখানে ভাগ হবে। আমাদের তারপরে টুলটি হলো পজিশন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পজিশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কোনো রকম রেসপন্স করতেছে না। অর্থাৎ এই পজিশন টুলটি কিন্তু আমাদের এই ওয়ার্ডের জন্য না, আমাদের এটি কোনো অবজেক্ট অথবা কোনো পিকচার্সের জন্য। তা আমি যদি আমার এই লেখার এখানে যদি আমি কোনো পিকচার্স অ্যাড করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ইনসার্টে গিয়ে জাস্ট একটি পিকচার নিয়ে আসবো এখানে। তো আমি যদি একটি স্ক্রিনশট ইনসার্ট করি এবং যদি আমি এখন লেআউট ট্যাবে যাই এবং এটির পজিশন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের পজিশন অপশনটি কাজ করছে। তো আমি চাইলে এই পিকচারের পজিশন যে কোনো জায়গায় দিতে পারি। তো প্রথমে আমি জাস্ট আমার পিকচারটিকে একটু সাইজ করে নিই। তো এখন যদি আমি লেআউট ট্যাবে গিয়ে যদি এখানে পজিশনে ক্লিক করি এবং যদি পজিশনটিকে দিতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে আমার কার্সারটি নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু এই পিকচারটি এখানে চলে যাচ্ছে। তা আমি যদি এখানে প্রথমে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু একেবারে ডকুমেন্টের একেবারে ফার্স্ট একদম প্রথম সারিতে যে লাইনগুলো রয়েছে সেখানে কিন্তু আমার পিকচারটি চলে গেছে। এখন আমি যদি এটিকে মিডিলে দিই তাহলে আমার ডকুমেন্টের একদম মিডিল পয়েন্টে কিন্তু এই ছবিটি এখানে অ্যালাইন হয়ে গেছে। এর মানে এই পজিশন টুলের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো পিকচার বা কোনো অবজেক্টের পজিশন চুজ করতে পারি যে আমাদের পিকচারের সেই পজিশনটি কোথায় হবে। তারপরে টুলটি হলো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টকে এই লেখার যে কোনো এক জায়গায় আমরা রাখতে পারবো। যেমনটি দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ এখানে ইনলাইন উইথ টেক্সট দিয়ে রাখছিলাম তখন কিন্তু আমি এখানে এই পিকচারটিকে জাস্ট ডান বাম ছাড়া কোথাও কিন্তু মুভ করতে পারছিলাম না। কিন্তু এখন যদি আমি র্যাপ টেক্সটের মধ্যে যদি এখানে স্কোয়ারের মধ্যে ক্লিক করে যদি আমি এখানে যে কোনো জায়গায় রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটিকে আমি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি এখানে কিন্তু রাখতে পারবো। তো র্যাপ টেক্সটের কাজ হলো যে অবজেক্ট এবং লেখার মধ্যে সমন্বয় করা, যেমনটি দেখতে পাচ্ছেন। এবং এটি যদি এটিকে অফ করতে চাই তাহলে আমি জাস্ট এখানে র্যাপ টেক্সটে গিয়ে ইন লাইন উইথ টেক্সটে ক্লিক করে জাস্ট এটিকে আমি অফ করতে পারবো। তাহলে এটি আমাদের আর ডানে বামে ছাড়া কোথাও মুভ হবে না। আমাদের তারপরের অপশনটি হলো ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে সামনে আনা এবং সেন্ড ব্যাকওয়ার্ড মানে পিছনে পাঠানো। তা ধরে নিন আমি ইনসার্ট থেকে দুটি শেপ নিলাম, একটি শেপের রং আমি দিলাম, তো একটি শেপের রং আমি জাস্ট ব্রাউন দিলাম এবং তারপরে আরেকটি শেপের রং আমি জাস্ট গ্রে কালার দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই গ্রে কালারের যে এই শেপটি রয়েছে এটি কিন্তু এই ব্রাউনের সামনে রয়েছে। এবং আমি যদি চাই যে এই ব্রাউনটিকে আমি এই গ্রে কালারের সামনে আনবো, তাহলে আমি জাস্ট এটি ব্রাউনটিকে সিলেক্ট করব এবং ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এই গ্রে কালারটি যেখানে আমাদের এখানে সামনে ছিল এটি কিন্তু এখন বর্তমানে ব্রাউনের পিছনে রয়েছে এবং আমাদের এখানে এই ব্রাউনটি কিন্তু সামনে চলে এসেছে। এবং আমি যদি চাই যে ব্রাউনটিকে আবার আমি এই শেপটির পিছনে পাঠাবো, এই গ্রে শেপটির পিছনে পাঠাবো, তাহলে আমি জাস্ট এখানে ব্রাউনে ক্লিক করে জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই শেপটি কিন্তু এটির পিছনে চলে গেছে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন
সেন্ড ব্যাকওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে পিছনে পাঠাতে পারবো এবং ব্রিং ফরওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে সামনে আনতে পারবো। আমাদের তারপরে টুলটি হলো সেকশন পেন। সেকশন পেনের মাধ্যমে আমরা তেমন কোনো একটি কাজ করতে পারবো না এবং এটি খুব একটা ব্যবহার হয় না। জাস্ট একটি কাজ করতে পারবো যে এখানে যদি আমরা আইকনে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো দেখা বন্ধ হয়ে যাবে এবং এখানে যদি আবার ক্লিক করি তাহলে এখানে এটি কিন্তু আবার ভিজিবল হয়ে যাবে। তো এটি খুব একটা ব্যবহার হয় না। তারপরে টুলটি হলো অ্যালাইন টুল। অ্যালাইন টুলের মাধ্যমে আমরা কোনো অবজেক্টের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। যদি আমি চাই যে এই অবজেক্টটিকে আমি অ্যালাইন লেফট, মানে আমি এটিকে আমার পৃষ্ঠা বরাবর একদম লেফট সাইডে রাখবো, তখন আমি এই অ্যালাইন লেফটে ক্লিক করব। তো এটি বর্তমানে আমার পৃষ্ঠার একদম সমান লেফট দিকে রয়েছে। আবার আমি এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করলে এটি কিন্তু আমার পৃষ্ঠার একদম মাঝ বরাবর রয়েছে, মানে নিচের দিকে মাঝ বরাবর রয়েছে। আবার যদি আমি এখানে বটমে ক্লিক করি তাহলে এটি কিন্তু আবার একটু একেবারে নিচে চলে গেছে। তারপরে যদি আমি এখানে অ্যালাইন মিডিলে ক্লিক করি তাহলে এটি কিন্তু আমার ডকুমেন্টের একেবারে মিডিল সাইডে চলে গেছে, মানে একেবারে মিডিলে চলে আসছে। আমাদের তারপরে টুলটি হলো গ্রুপের মাধ্যমে আমরা দুইটা অবজেক্টকে আমরা একসাথে করতে পারবো। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি যদি এখন এই দুটোকে পাশাপাশি রাখি, এখন আমি যদি চাই, আমি কিন্তু চাইলেও কিন্তু এই দুটিকে একসাথে মুভ করাতে পারবো না বা একসাথে জয়েন্ট লাগাতে পারবো না। কিন্তু আমি চাইলে গ্রুপ অপশানটির মাধ্যমে অথবা গ্রুপ টুলের মাধ্যমে কিন্তু আমি এই কাজটি করতে পারবো। তো এই কাজটি করতে গেলে আমাকে প্রথমে একটি অবজেক্ট এবং কন্ট্রোল চেপে আরেকটি অবজেক্টকে সিলেক্ট করতে হবে এবং এখানে যদি আমি গ্রুপ অপশানে যদি এখানে ক্লিক করি এবং যদি এখানে গ্রুপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই দুটি শেপ কিন্তু একসাথে জয়েন্ট লেগে গেছে বা অথবা গ্রুপ হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে এই দুটি অবজেক্টকে অথবা এই দুটি শেপকে এই দুটি শেপকে আমি আলাদা করব, আনগ্রুপ করব, তখন আমি এখানে যে গ্রুপে গিয়ে আনগ্রুপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। আমাদের তারপরে টুলটি হলো রোটেটের মাধ্যমে আমরা কিন্তু কোনো অবজেক্টকে রোটেট করতে পারবো। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে রোটেট রাইটে ক্লিক করলে কিন্তু আমাদের অবজেক্টটি 90 ডিগ্রি ডান দিকে রোটেট হয়ে গিয়েছে এবং এটিকে কিন্তু আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টালি কিন্তু এটাকে আমরা ফ্লিপ করতে পারবো। তো আমরা রোটেটের মাধ্যমে আমাদের অবজেক্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট ট্যাব সম্পর্কে বোঝাতে পেরেছি এবং আপনার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে সে সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।